নমস্কার। নমস্কার। আজ আমরা আলমোড়াতে হসলা পরিবার পৌঁছে গেছি। আমাদের যে ৭ দিনের ট্রিপ তার মধ্যে আজকে আমরা আলমোড়াতে ICAR গেস্ট হাউস, যেটি বিষ্ণুপুরের ডক্টর বশিষ্ঠর সেনের নামে তৈরি হয়েছে, এবং সেই গেস্ট হাউসে হসলা পরিবারকে থাকার সুযোগ করে দিয়েছেন এখানকার ডিরেক্টর স্যার। তাই তাকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানকার প্রত্যেকটি কর্মকর্তা আমাদেরকে অত্যন্ত আতিথেয়তা দেখিয়েছেন, তাই তাদেরকেও ধন্যবাদ। আমাদের এই যে ৭ দিনের ট্রিপ, যেখানে আমরা রানীক্ষেত, কৌসানি, আলমোড়া, নৈনিতাল এসব এবং মুন্সিয়ারি এসব জায়গাগুলোই ঘুরছি এবং ঘুরবো, সেগুলি নিয়ে আজকে আমাদের রাউন্ড টেবিলে আছেন, আলোচনার মধ্যে আছেন পিরুশ্রী এবং চন্দনা ম্যাডাম। পিরুশ্রী হসলা এবং শ্রদ্ধা ভলেন্টিয়ার, ওয়েলকাম পিরুশ্রী। নমস্কার স্যার। আর চন্দনা ম্যাডাম আমাদের হসলার একজন গুরুত্বপূর্ণ সদস্যা, ওয়েলকাম ম্যাডাম। নমস্কার। এই একটি আলোচনার মতো হবে, ফ্রি ফ্লোয়িং ডিসকাশন, আপনারা নিজেদের মনের মতো করে কথা বলতে পারেন। আমি আলোচনাটা শুরু করে দিচ্ছি যে আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরছি, সে বিভিন্ন জায়গাটা এখনো অব্দি আমাদের হাফ কমপ্লিট হয়েছে আর কি, এখনো বাকি আছে। নৈনিতাল এবং আলমোড়াটাই পুরোটাই প্রায় বাকি। যতগুলি গেছি, প্রথমে রানীক্ষেত, তারপরে হচ্ছে কৌসানি, তারপর মুন্সিয়ারি, কেমন লাগছে এবং যারা শুনছেন তাদেরকে কি বলবেন খুব সহজ ভাষায়, প্রথমেই যে কোথায় কোথায় গেছেন এবং কোন জায়গাটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। এবং পিরুষি, তোমাকেও সেম কোয়েশ্চেন। চন্দ্রা ম্যাডাম শুরু করুন। আমরা প্রথম যখন নামলাম তখন আমাদের কেমন অভিজ্ঞতা ছিল ফিরোজটি? আমরা যখন ট্রেন থেকে নামলাম লালকুয়াতে, তখন মোটামুটি ট্রেন জার্নিটা ভালোই কেটেছে। তারপর যখন নামলাম, গাড়ি একদম রেডি ছিল, আমরা গাড়িতে চেপে গেলাম। তারপর হ্যাঁ, ড্রাইভাররা খুব কোঅপারেট ছিল। আর আমরা হসলার সদস্যরা সবাই মিলে একসাথে বেশ এনজয় করতে করতে, হ্যাঁ, সারা পুরো গাড়িতেই তো এলাম সবাই একসাথেই। আর গাড়ির পথে আমরা ঝুলা মন্দির দেখলাম। ঝুলা মন্দিরেও আমরা সব ঘন্টা বাজানো হলো, মন্দিরেরই হলো। আর ফিরোজশ্রী, ওইটা মনে আছে কি বলে, আমরা যখন ওখানে পাশে একটা মন্দির ছিল, সেখানে অনেক পুরনো আর কি ঠাকুর ছিলেন। সেখানেও সব মানত, যারা মানত করলো তারা মানত করলো যে পরের বারে এসে পরে ঘন্টা দিয়ে যাবে। ঝুলা দেবীর মন্দির, ঝুলা দেবীর মন্দির বলা হয়, খুব জাগ্রত একটি মন্দির। হ্যাঁ, ঝুলা দেবী আমাদের দুর্গারই এক রূপ, এবং খুব জাগ্রত এক দেবী, যেখানে আবার আসার পথে ছোটখাটো মন্দিরও আমরা দেখলাম। আর খুব এনজয় করতে করতে সারা বাসই আমরা এলাম। এবং বাসের যে এজেন্সির বাস ছিল আমাদের হসলার সাথে, তারা খুব আমাদেরকে কোঅপারেট করেছে এবং বেশ হাসি খুশি মনেই, ড্রাইভারের নাম ছিল প্রকাশ। প্রকাশও আমাদের খুব আনন্দ করে নিয়ে এসছে। এবং জার্নিটা এত আনন্দদায়ক ছিল, আমারও বলতে হবে যে আমরা সমস্ত ধরনের গান শুনে নিয়েছি, মান্না দে থেকে শুরু করে ঠাকুরের গান। নিজেরাও গেয়েছি, সঙ্গে হসলার গান গেয়েছি, রামকৃষ্ণের গান গেয়েছি, তার সাথে কিছু আধুনিক গান ছিল। এরপর তো আমরা ওখান থেকে আমরা বোধহয় রানীক্ষেত গেলাম, নয়? রানীক্ষেত অলকা হোটেলে নিয়ে উঠলাম। দারুণ হোটেল, দারুণ ব্যবস্থা। এবং মানে ডবল। কি জিনিস সবথেকে বেশি ভালো লেগেছে তোমার? হোটেলের কোন ফিচারটি সবথেকে বেশি ভালো লেগেছে? হোটেলের সামনে একটা ব্যালকনি ছিল, ব্যালকনিতে ভিউ দেখা যাচ্ছিল, পাহাড় দেখা যাচ্ছিল ব্যালকনি থেকেই। তাছাড়া হোটেলের মধ্যে যে আমরা যদিও উইথ ফ্যামিলি এসছি, কিন্তু আমাদের ডবল বেডের জায়গায় ট্রিপল বেড ছিল, সোফার ব্যবস্থা ছিল, টিভির ব্যবস্থা ছিল, সবই ব্যবস্থা ছিল। ওভারঅল অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর, ভীষণ ভালো। বসে মুড়ি খেয়েছি সন্ধ্যাবেলায়। হ্যাঁ, সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে একসাথে বসে মুড়ি খেলাম। এত দূরে এসছি, মনে হয় আমরা ভাবলাম বাঁকুড়াতেই আমরা আছি, আমরা এখানে বসে সবাই আছি। আমরা বাঁকুড়াতেই ছিলাম ততক্ষণ, বিষ্ণুপুরে। তারপরে আই লাভ রানীক্ষেতের সামনে ফটো তোলা হলো। হ্যাঁ, তারপর আবার রাত্রিবেলায় ডিনারে গেলাম তিওয়ারি হোটেলে, ওখানে খেলাম। তারপর আবার এসে পরে আড্ডা হলো আমাদের সবার। এসে পরে আড্ডা মারা হলো। মনে হয়নি যে এত দূরে আমরা এসছি, তখন মনে হচ্ছিল যে এটা এত ভালো জায়গা, আমরা সবাই যদি আসতে পারতো আমাদের মতো, তাহলে আমাদের এনজয়টা তারা রিয়েলাইজ করতো যে কত আর একটু ইয়েতে। আমরা চাইছি সবাই আসুক, আমাদের হসলার প্রতিটি মেম্বার আসুক, প্লাস যারা আজকে এগুলো শুনছেন তারা সবাই এদিকে আসে। এবং আর রানীক্ষেতের ভিউ তো একটা অপূর্ব, মানে রানীক্ষেতটা হচ্ছে মানে রানীক্ষেতের নাম হয়েছিল যতদূর সম্ভব যে জায়গার, মানে রানীর মতো সুন্দর একটা প্লেস,
তার আচ্ছা, জন্য জানতাম। রানীক্ষেত নাম হয়েছিল বাহ। জায়গাটা। এখানে আর্মির একটা ক্যাম্প মতো আছে, হ্যাঁ, হ্যাঁ, আর্মির type-এর একটা আছে। ইয়ে আছে, ক্যাম্প আছে। যেটা আমরা গল্ফ কোর্সের ওই- সময় কিছুটা দেখলাম। হ্যাঁ, সেটা আমরা গল্ফ খেলতে কৌশানী আসছিলেন। রানীক্ষেত আর থেকে কৌশানী যখন যাব, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় দিনে আমরা রানীক্ষেত থেকে কৌশানী যাওয়ার পথে গল্প দেখলাম, আর ওই মন্দির একটা দেখলাম, কালিকা মন্দির। কালিকা মন্দির দেখলাম, এবং সেখানেও আমরা সবাই খুব এনজয় করেছি। ওখানে ডিনার করেছি, মানে কখনো মনে হয়নি যে বাইরে এত দূরে এসেছি। যে প্লেস গুলো আমরা ঘুরলাম সেই প্লেস খাবারেরও আমাদের লাঞ্চ এবং ডিনারের হ্যাঁ। চায়ের আমরা হই হাই করে বেশ সবাই মিলে খেয়েছি। হ্যাঁ কাজে আমরা বারবারই বলছি যে আসুন সবাই জায়গাগুলোকে দেখে যান, পরিচিত একদম। হন জায়গার সঙ্গে। আমরা শুনি একরকম, বাস্তবে দেখি একরকম, এবং সবাইকে বলছি তারা যেন আমাদের সাথে কোঅপারেট করে এবং এই জায়গাগুলোকে আরো মানুষের সামনে, আরো আত্মীয় স্বজনের মধ্যে, আরো সবার মাঝে যেন ছড়িয়ে দেয়। এই আনন্দটা আমরা চাইছি সবাই মিলে উপভোগ করুন। একদম। এবং পাইন গাছের ওই ফুল না ফল কি ছিল? হ্যাঁ, ওটা? পাইন গাছের ফুল। হ্যাঁ, ওটা পাইন কোরানো গাছের হলো, ফুল নেওয়া কোরানো হলো। হলো, কেনা হলো, হ্যাঁ, সবই মানে অনেক অনেক ফুল কালেকশন করলাম আমরা হ্যাঁ। বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা রওনা দিই এই কি বলি গান্ধী আশ্রমের ইয়েতে, সেটা আমাদের দ্বিতীয় দিন, এবং কৌশানীতে। ওই কৌশানীতে, এবং অনাসক্তি কৌশানীর অনাসক্তি উদ্দেশ্যে আশ্রম, গান্ধী অনাসক্তি আশ্রমে। এবং সেখানে ঢুকে পরেই আমরা সারাদিন ঘুরে এসেছি, মানে 12:30 এমনি সময় আমরা ঢুকলাম, 12:30 ঢুকে বেশ অবধি গরম গরম ঘুরলাম। ভাত টাত খেলাম। মনে হচ্ছিল না জয়ারে আগেকার মতো। ওদের অ্যারেঞ্জমেন্ট দু রকমই ছিল, চেয়ার টেবিলে বসে খাওয়া। পিরুশ্রী তো চেয়ার টেবিলে বসলো না, মাটিতে বসলো, মাটিতে ওদের অ্যারেঞ্জমেন্ট, এবং আমাদের হসলার পরিবারে বেশিরভাগই সব মাটিতে বসেই খেলো। মাটিতেও একটা ডেস্কের দুরকমই মতো মনে ব্যবস্থা হলো ছিল, প্রাইমারি দুরকমই স্কুলে, ছিল। মনে চেয়ার হলো টেবিলের প্রাইমারি ব্যবস্থা স্কুলের ছিল। ছোটবেলাটাতে হ্যাঁ, ফিরে গেছি ওই সামনে জায়গাটাতে, এত হ্যাঁ। সুন্দর। কিন্তু ভীষণ এনজয়, এবং বেশ এবড়ো খেবড়ো হোক সিঁড়িতে, সেই সিঁড়ি ভেঙে ভেঙে এই বয়সেও আমরা অনেকবার ওঠানামা করেছি, এবং আমাদের ডাইনিং রুম ছিল নিচে, আর ওপরে আমরা ছিলাম স্টেপ বাই স্টেপ। আর ওখানে একটা গান্ধী আশ্রমে একটা স্টল আছে, খাদি জিনিসপত্র বিক্রি হয়। হ্যাঁ। ফিরোজটি অনেকক্ষণই টাইম নিয়ে দেখেছিল, আরো না, আমি অনেকেই একটা বই দেখেছিল, কিনলাম। কিন্তু বেশ দাম বলে হয়তো আমাদের সঙ্গে মানানসই হচ্ছিল না, কিন্তু পিরোজটি আমাদের মান রেখেছে, বই কিনেছে। আর আমাদের সঙ্গে ওম ভাইরা ছিলেন, ওম ভাইয়ের বিশেষও জিনিস কিনলেন। আর তারপরে আমরা ওই গান্ধী আশ্রমে সানরাইজ সানসেট দুটোই দেখেছি, এবং এবং দারুণ ভীষণ ভাবে। ভালোভাবে দেখেছি, ভীষণ এনজয় করে দেখেছি, এবং ঠিক। আদার্স আরো যারা ছিলেন, যারা টুরিস্ট ছিলেন, তারাও আমাদের সাথে এনজয় করেছে। মনে হয়নি যে তারা আমাদের বাইরের লোক। হ্যাঁ আর ওখানে ওই অনাসক্তির যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা ওখানে এক্সপ্লেন করা আছে, যে একটা বেদির মধ্যে যে সেটা কি জন্য, কোনটা কোন রশ্মি, এটা আবার ওখানে ওই যেহেতু গান্ধীজি ছিলেন ওখানটায় বলে গান্ধীজির ওই 3টে উক্তি ছিল, ভালো খারাপ কথা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ জিনিস দেখবো না। সেটা যেমন ছিল, পাশাপাশি হসলার পরিবারের সদস্যরা সেই রকমের মহিলা এবং পুরুষরা ওই 3বার ওই রকমই আমরা হনুমান সেজে ফটো তুলেছি, কাজেই ওই রকম। আর পিরোশ্রী বেশ মানে মজার মাঝে মাঝে কথা বলি, পিরোশ্রী গান্ধীজির মতোই জীবনযাত্রা আর কি। না 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 না, সেটা নয়, আমি মোটেও গান্ধীজির মতো জীবনযাত্রায় বিশ্বাসী নই, মানে অভ্যস্ত নই, এবং বিশ্বাসীও নই। আমাদের না, বিশ্বাসীও নই আমি। না, আর একটা জিনিস আমাদের কেউ মারলে আরেকটা গাল বাড়িয়ে দেবো, এই বিশ্বাস আমার নেই। একটা ভীষণ ভাবে করেছি, ওখানে আমরা হসলাকে রিপ্রেজেন্ট করেছি প্রেয়ার লাইনে। হ্যাঁ, ওখানে আমরা প্রেয়ার করেছি, আমরা মেডিটেশন করেছি। হ্যাঁ, মেডিটেশন করেছি। আমরা বুঝতে মানে আমাদের যে কি করণীয়, আমরা তো একটু ছাপ রেখে এসেছি হসলা, যে হসলা কি করে না করে, সেখানে আমরা মেডিটেশন প্রায় 8 ঘন্টা করেছি। তারপর আবার গান গেয়েছি, আমাদের গান গেয়েছি, আমাদের যা চিরাচরিত ওদের প্রার্থনার পর ওদের, এবং ওরা ওখানে অনেক কিছু বলছিল, কিন্তু আমাদের মনে হচ্ছিল আমরাই যেন আসল এইরকম নিজেদেরকে তুলে ধরেছি। হ্যাঁ, গুরু মন্ত্রণা দিয়ে আমরা শেষ করলাম। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার কিছুক্ষণ বাইরে বসে চাটা খেলাম, ভালো আড্ডাও হয়েছিল। ভালো আড্ডা, এবং আবার যথারীতি ঘুরে, মানে ইচ্ছে করছিল না যে রুমে ঢুকি, বেড়াবার যে এত সুন্দর আনন্দ, সেটা না এলে, বারবারই বলছি, সেটা না এলে কেউ বুঝতে পারবেন না যে আমরা কি এনজয় করছি। তারাও যারা শুনছেন তারাও আসুন, দেখে যান। এবং প্রসঙ্গত বলে রাখি, যে কোনো জায়গাতে আমরা যাচ্ছি, আড্ডার রুম হচ্ছে চন্দনা ম্যাডাম আর পিরোশ্রী রুম। কারণ সৌভাগ্যবশত ওনাদের রুমটাই বড় হচ্ছে, আর সবাই ওখানে গিয়ে আড্ডা দিতে শুরু করছে। তারপরে আমরা কৌশানীর ব্যাপারে আরেকটা আমি বলি কিছু। কৌশানী হচ্ছে, গান্ধীজি বলেছিলেন যে কৌশানী হচ্ছে ভারতের
সুইজারল্যান্ড। হ্যাঁ মুন্সিয়ারি কৌশানি কৌশানি সুইজারল্যান্ড, এবং সত্যি কৌশানি সুইজারল্যান্ড ভারতের। মানে দারুণ ভাবে আমরা দেখলাম। যদিও এখনো পাহাড় অনেক, মানে পাহাড়ের অনেক সৌন্দর্যই হয়তো ক্ষীণ হয়ে আসছে দিনে দিনে, কিন্তু এখনো যেটা বজায় আছে সেটাও জিনিস যথেষ্ট। হচ্ছে মানুষের পরিশ্রমে আমরা আজকে এত সুষ্ঠুভাবে যে এত ওপর পর্যন্ত উঠে এসেছি, সেই মানুষগুলো কথা আমাদেরকে ভাবাচ্ছে, যারা আমাদেরকে এই সুখটা দিয়েছে যে ওই সরু রাস্তাতে এক তো ড্রাইভার বাস চালাচ্ছিল, কিন্তু বারবার মনে হচ্ছিল পাথর কেটে কেটে এই রাস্তাটা তারা কত কষ্ট করে বানিয়েছে। আমরা একটুতে নাস্তানাবুদ হয়ে যাচ্ছি, গরম লাগছে, জানলা খুলছি, জানলাই করছি, কিন্তু তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। যুগ যুগান্ত ধরে তাদের প্রতি আমাদের যেন কৃতজ্ঞতা প্রকাশ পায়। ওটা তো পাহাড়ি অঞ্চলে একটা থাকে, বিআরও লেখা ছিল চারদিকে, বিআরওর বোর্ড চারদিকে ঘুরছিল। না তারপরে তো আরেকটা আমাদের হয়েছিল, আমরা শাল রিপেয়ারিং এর কাছে গেছিলাম দেখতে, কিন্তু এত দাম পালিয়ে এসেছি মোটামুটি। এগুলো বলা দরকার যে আছে, আমরা সবাই হয়তো আমাদের নিজের জেলাতেও বা নিজের দেশেও আমাদের অনেক ভালো ভালো জিনিস আছে, আমরা হয়তো অনেক সময় কিনি সেগুলো, কিন্তু এখানের সাথে যা দাম সেটার সাথে আমাদের হচ্ছিল, কিন্তু সেগুলো তো ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে, কার কোন জিনিসটা ভালো তারা নিতেই পারে ওই মানুষগুলোকে সাহায্যের জন্য। এরপর আমরা ওখান থেকে আবার চা বাগান দেখতে যাই। চা বাগান দার্জিলিং এর মতো যদিও নয়, কিন্তু তাও মনে হলো একটু দেখি, কিন্তু সেখানে টিকিট কেটেই ঢুকতে হয়, এবং ঢুকে এলাম। খসলা পরিবারে ওখানেও তো আমাদের বেশ সব জায়গাটাই আমাদের মজার জায়গা। ওখানে বসে আমাদের চা খাওয়া হলে, চায়ের দাম শুনে আবার পালিয়েও এলাম কিছুটা, নিচে নেমে এসে চা খেলাম। কিন্তু কখনো আমরা এই যে যতজন এসছি আমরা ছাড়াছাড়ি হইনি, মানে প্রতি মুহূর্তে আমাদেরকে সবাই উঠেছে, সবাই আছে, এইটা আমাদেরকে একত্র করে রেখে দিয়েছিল। যারা উঠতে চাইছে না তারাও কাজে এখানে বয়স্কদের খুব কষ্ট হচ্ছে, সেই কষ্ট আমরা কখনো অনুভব করিনি, সব থেকে বড় জিনিস। আর কাউকে মানে আমরা যে বিভিন্ন ফ্যামিলি থেকে এসছি এটা আমরা রিয়েলাইজ করলাম যে আমরা ফ্যামিলিটা কিন্তু একই, সেটা হসলা পরিবার। এরপরে আমরা ওখান থেকে আবার পরের দিন গেলাম, কালকে তো এসছি ইয়েতে মুন্সিয়ারি এত খাড়াই, আমরা প্রায় 7200 ফিট, কেন বোধহয় 7500 মিটার বা 2500 ফিট এরকমের মানে হাইট, অতটাতে উঠেছিলাম। ভয় লাগছিল ঠিক কথাই, কিন্তু ড্রাইভারের পারদর্শী তাই মনেই হলো না যে ওই চড়াই উতরায় রাস্তা ভেঙে এসছি, এবং আমাদেরকে তারই মাঝে ওই রাস্তার মাঝে চা খাইয়েছেন, এবং আমরা তো আননোন পারসন, কিন্তু তারা নিয়ে এসছেন আমাদেরকে যেন ড্রাইভার আমাদের ফ্যামিলির এরকম। খাওয়া দাওয়া প্রতিটা জায়গাতে খাওয়া, হ্যাঁ যেহেতু এটা খাড়াই রাস্তা ছিল বলে বিশ্বস্ত ড্রাইভার, আমরা যাদের গাড়ি নিয়েছিলাম তারা বিশ্বস্ত ড্রাইভার দিয়েছে, তিনি আমাদের জীবন বলে তিনি আমাদের সাথে থাকবেন। যারা আসবেন এর পরবর্তীকালে হসলার সাথে যোগাযোগ করবেন, সর্বত্র তারা হেল্প করে দেবে আপনাদেরকে, সেটা হোটেলই হোক, থাকার জায়গায় হোক, খাওয়ার জায়গায় হোক, ড্রাইভারই হোক, গাড়ি হোক, বা কোথায় কোথায় আসতে চাইছেন, এইটা আমাদের বলা। আর এরপরে আমরা ওখান থেকে মুন্সিয়ারিতে ঘুরলাম, আর মুন্সিয়ারির এত সুন্দর পরিবেশ, আর মনে হয় না, তখন মনে হচ্ছিল যে আর বিষ্ণুপুর ফিরবো না বাবা, জায়গা এখন হয়তো আমাদের কষ্ট হচ্ছিল, অতটা উঠে এলাম আর হলাম, কিন্তু বিষ্ণুপুর ফিরে যাব যখন, তখন মনে হবে দূর বাবা উপরে ছিলাম, ভালোই ছিলাম, কেন নিচে নামলাম। এটা মুন্সিয়ারি জীবনে আমরা ভুলবো না, যতদিন বেঁচে থাকবো না, হয়তো নাতিপুতিদেরও আমরা এগুলো গল্প বলবো, যেমন স্বভাব প্রত্যেকটি মানুষেরই থাকে, তার পরবর্তী জেনারেশনকে দেবা। প্রাকৃতিক দৃশ্য অসম্ভব সুন্দর বলেই পাহাড়ি অঞ্চলে এত মানুষ এখনকার আসছে। শুধু একটা জিনিস ভাবার ছিল যে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ যারাই এসেছিলেন তারা কিন্তু খুব কষ্ট করে হয়তো এসেছিলেন, আমাদের মতো এত সুখের তাদের যাত্রাপথ হয়নি। আর মুন্সিয়ারিতে মনে হলো আমরা হিমালয়ের কোলে যেমন আছি, সত্যি কথাই হিমালয়ের বুকে ছিলাম। এত মন খারাপ লাগছিল যখন দেখতে পাচ্ছি না, হয়তো মেঘে ঢাকা পড়ে যাচ্ছি কি কিছু, একটু আফসোস থাকলো যে একটু ঝিরিঝিরি বৃষ্টি হলে হয়তো ভালো, মনে খুব আনন্দ হতো, কিন্তু রাস্তা পিচ্ছিল হবে সেটাও আমাদের মানসিক একটা চিন্তা ছিল যে রাস্তা পিচ্ছিল হলে কি হয়, কারণ ধসের ভয় থাকে। কিন্তু সত্যি বলছি, পাহাড়ি নদী, পাহাড়ি ঝর্ণা, এবং তার সাথে ওই যে গাছপালা, সিনসিনারি, যেন প্রকৃতি তাদেরকে প্রতিটি পদক্ষেপে স্টেপ বাই স্টেপ এঁকে দিয়েছেন অথবা গাছগুলোকে লাগিয়ে দিয়েছেন।
হ্যাঁ এত সুন্দর। আমরা ক্যালেন্ডারে এতদিন পর্যন্ত দেখতাম ওই সমস্ত, এখন বাস্তবে দেখলাম। তখন মনের মধ্যে এই আনন্দগুলো কারুর কাছে, আপনাদের কাছে প্রকাশ করতে পারছি না, শুধু নিজেদের মধ্যে হয়তো এখন আলোচনা করছি, পরবর্তীকালে আবার যারা যাবে তারাও আমরা এই দেখেছি ওই দেখেছি করে হয়তো আনন্দে লাফালাফি করবো। এরপরে প্রিয়শ্রী, এতগুলো জায়গা দেখলাম, তোমার কোনটা সব থেকে বেশি মনে দাগ কেটেছে? 1, 2, 3 তোমার টপ 3। মুন্সিয়ারির প্রাকৃতিক শোভা তো মানে মানে সূর্যোদয়ের ওটা পরে যেটা সূর্যোদয়ের পরে মানে যে বরফে প্রাকৃতিক ঢাকা। দৃশ্য, হ্যাঁ হিমালয়ের যে অপরূপ সৌন্দর্য, ওটা তো মানে বেস্ট। বলার অপেক্ষায় রাখে না কিছু। ওই সৌন্দর্য দেখার জন্য আমরা ছুটে এসেছি। প্রথম ঠিক। পাহাড়ের আর প্রথম দ্বিতীয় সূর্য। কোনটা হবে? দ্বিতীয় দ্বিতীয় কোনটা যদি বলেন, মাথার মধ্যে প্রাণী প্রথম ক্ষেত্র। আসছে কোনটা? তারপরে আলমোড়ায় থাকা, এখন অবধি যেটা আছে, এখনো অব্দি যেটা আছি, অ্যাকোমোডেশন বা হ্যাঁ, রিসেপশন বা হ্যাঁ আলমোড়ার যেটা মানে আলমোড়ায় যেটা দেখবো, যেটা দেখবো সেটা নিয়ে, সেটা তুমি জানো মোটামুটি, তাই না? সেটা নিয়ে বেশি উৎসাহী আর কি। হ্যাঁ ঠিক। এবং আলমোড়ার যে গেস্ট হাউসে আমরা থাকতে পেরেছি, বশিষ্ঠ শ্মশানের যে আইসিমার গেস্ট হাউস, আইসিএআর, আইসিএআর হ্যাঁ গেস্ট হাউসে যে থাকতে পেরেছি, সেটার জন্যই মানে আমাদের হোসলাকে মানে অসংখ্য ধন্যবাদ। এবং সেটা সত্যি আমরাও কৃতজ্ঞ, কারণ আমাদের মতো একটা ছোট্ট সংস্থাকে যে এনারা স্থান দিয়েছেন এবং এত আতিথেয়তা করে রেখেছেন, সেটা আমরাই আপ্লুত। এবং উনি বারবার আমাকে মেসেজ করে খবর নিচ্ছেন যে তোমরা ঠিক আছো তো, তো রেস্ট নাও, পরবর্তী কোনো অসুবিধা দিনগুলোতে হচ্ছে না তো? যে যাবো হ্যাঁ, ওনারা আমাদের সাথে থাকবেন, একদম সাথে থাকবেন এবং আমাদেরকে ওনারা এই এই যে একটা টাইম, আমরা তো 1 মাস ধরে থাকবো না, আমরা একটা 1 সপ্তাহ বা 8 দিন 10 দিনের মধ্যে ওনারা পুরোটাই আমাদেরকে আমরা 3 দিন কমপ্লিট থাকবো, করাবেন। 3 দিন থাকবো just। টোটাল ট্রিপে 7-8 দিনে, কিন্তু Total আলমোড়ায় আলমোড়ায় 3 দিন সেই থাকবো। 3 দিনে কিন্তু আলমোড়াতে যেগুলো আধ্যাত্মিক জিনিস আছে বা আধ্যাত্মিক নয় এমন জিনিস যেগুলো আমরা এখানকারই প্রফেসররা থাকবেন আমাদের সাথে, গাইড করবেন, মেম্বাররা গাইড করবেন বলেছেন আমাদেরকে। এবং এদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আর খাওয়া দাওয়া তো খুব accommodation সুন্দর, সবটাই সুন্দর। এখনো সবটাই পর্যন্ত ভালো। যা পেলাম খুবই সুন্দর। খুবই সুন্দর। আজকে আমরা অ্যারেঞ্জমেন্ট একই থেকে আরম্ভ টেবিলে বসে করে খেতে সব। পেরেছি, হ্যাঁ, এবং হ্যাঁ, এটাই মনে আমার হলো মনে হয় মনে মনে খুব আনন্দ হচ্ছে। Joint আমরা family, 13 জন joint জয়েন্ট ফ্যামিলি family স্ট্রাকচার, হ্যাঁ একদম এবং ফ্যামিলিতে যেমন তাতে বেশ খাচ্ছি। জয়েন্ট ফ্যামিলির মেন হিসেবে আমাদের গাঙ্গুলিদা ছিলেন। গাঙ্গুলিদাকে সত্যি মনে হলো, আর আমাদের মনে হলো আমরা সবাই ছেলের বউ নাতিপুতি এরকমের, মনে হচ্ছিল না যে বাইরে আছি। প্লিজ আপনারা সবাই আসুন, দেখুন, আমরা চাইছি সবাই আসুন, হসলার আরো সুনাম হোক, হসলা আরো বড় হসলা সত্যি আমি ব্যক্তিগতভাবে বলছি আপনাদের কাছে যে হসলা আমাকে কি দিয়েছে সেটা আমি এক্সপ্লেন কোনো সময় করতে পারবো না, কারণ এটা রিয়েলাইজের ব্যাপার যে আমি কি পেয়েছি, কিন্তু যেটা এরপরে আরো আরো পাবো। একদম। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ আমাদের পরের আবার ট্রিপ বাকি আছে, আলমোড়া পুরোটাই বাকি, তারপর নৈনিতাল আছে, নিমকরলি বাবা আশ্রম আছে, তারপরে আমরা আবার ফিরে আসবো। আবার এই যে রাউন্ড টেবিল ডিসকাশন খুবই ভালো হচ্ছে। পরবর্তী যারা মেম্বার আছেন, দেবাশিস স্যার, আলপনা ম্যাডাম, দিলীপ স্যার, বৈশাখী ম্যাডাম, ওম স্যার, উদয় স্যার, সবাইকে নিয়ে আরেকটা আলোচনা আমরা করব, ঠিক আছে? আশা করি আমরা আরো ভালোভাবে ঘুরতে পারবো। কিছু কথা বলবে? নদীগুলো বল, নদীগুলো নদীগুলো বাগেশ্বর। আমরা এই কদিনে আরো কয়েকটা জিনিস দেখেছি, যেমন বাগেশ্বরের বাগনাথ মন্দির, আর বাগনাথ শিবের মন্দির, আর ওখানে সঙ্গম, সরজু আর গোমতী নদীর সঙ্গম। আর দেখেছি আমরা বৈজনাথের মন্দির, এটাও খুব সুন্দর। হ্যাঁ আজকে এলাম ওটা কিছু, ওটা গোমতী নদীর ধারেই তো? হ্যাঁ গোমতী নদী, পাহাড়ের নদীর নাম রামগঙ্গা। ওটা পাহাড়ি একটা নদীও দেখলাম আর কি, জলপ্রপাত ছিল, ছোটখাটো অনেক, হ্যাঁ। তো যাত্রাপথগুলো লম্বা, কিন্তু আমার মনে হয় যাত্রাপথটা লম্বা, হ্যাঁ, হল দিয়ে দিয়ে দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই। আদি পুরনো মন্দিরটা কি নাম ছিল? বাগেশ্বরের মন্দির না? বৈজনাথ পাথরের মন্দির, হ্যাঁ বৈজনাথ প্যান্ডেল, মনে হচ্ছে ওটাও শিবের মন্দির। ভুবনেশ্বরের মতো ওই রকম সাউথের মন্দিরগুলোর স্ট্রাকচার ওই রকম, শিব আর দুর্গা, ওই মানে আমাদের ইয়েতে দুর্গারই মন্দির। আমাদের যেমন আমাদের দিকের মন্দির একরকম, এদিকের মন্দির একরকম, হ্যাঁ সে তো স্টাইল তো আলাদা হবে, কিন্তু খুব সুন্দর মন্দিরের পাহাড়ি নদী, হ্যাঁ সব প্রাচীন মন্দির, মানে 9th সেঞ্চুরি থেকে 10th সেঞ্চুরি আফটার এডি দেখলাম তৈরি হয়েছে। আমি তো সারা রাস্তা দেখতে দেখতে আসছিলাম, 9th সেঞ্চুরি থেকে 10th সেঞ্চুরিতে, হ্যাঁ 10th সেঞ্চুরি এডি লেখা ছিল বৈজনাথের মন্দিরে। এবং তারপরে কি আমাদের যে গাড়িতে মিউজিক সিস্টেম আছে, গান শোনা ছাড়াও মাঝে মাঝে আমরা যে আজকে নিমকরলি বাবার আশ্রমে পড়ছিলাম,
বা বিভিন্ন কৃষ্ণ ভগবত গীতা কৃষ্ণ সুকুমার গানগুলো শুনছিলাম, হুম, আমার মনে হয় আমাদের সবার মধ্যেই নিজেদের অবশ্যই। অজান্তে ভক্তি ভাবটা বেড়েছে একটু একটু করে এই যাত্রাপথে আর কি না। হুম, হুম। তো এই ধরনের ভক্তি, এবং হ্যাঁ, শুধু বলুন। ভক্তি নয়, তার সঙ্গে যে একটা আনন্দের অনুভূতি, হ্যাঁ, সেটাও ছিল মেন। আনন্দটা যদি মনের মধ্যে স্থায়ী না হয় তাহলে আমরা কোনো কিছুই নিতে পারবো না। একদম, মনের মধ্যে একদম। প্যাঁচ রাখলাম আর আমি ঠাকুর আর আনন্দ, ঠিক, ঠিক, সেটা ঠিক। না। মনটাকে পরিষ্কার করা, সেটা আনন্দের মধ্যে দিয়েও আধ্যাত্মিকতা হয়। হ্যাঁ, তাহলে এটাও না, তো একটা ভালো আমরা জিনিস। তো ভালো হোজলা বলেছেন, অ্যাকচুয়ালি আনন্দটাই তো আনন্দেটাই। হ্যাঁ, অ্যাজ এ হোজলা ভলান্টিয়ার হিসাবে যে আমি কাজ করছি, আমি এই কাজটা কেন করছি সেটা যদি মানে মানে বলতেই হয় আর কি। এটা আমি মানে এই মাত্র গান্ধীজি নিয়ে চন্দনা ম্যাম আমাকে একটা কথা বলছিলেন, তাই আমি মানে কথাটা বলেই দিই যে অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে আমি কাজ করছি কারণ আমি ছোটবেলা থেকেই বিবেকানন্দ আর নেতাজির আদর্শেই নিজেকে তৈরি করার চেষ্টা আচ্ছা, করেছিলাম, আচ্ছা। ছোটবেলা থেকেই। হ্যাঁ, সেই হিসাবেই আমি সবসময় কাজ খুঁজে বেড়াতাম যে একটা ভালো কিছু পেলে আমি অবশ্যই করব, কিন্তু যেহেতু আমার বাড়ি গ্রামে ছিল আমি কিছুই হ্যাঁ, সেইভাবে করে উঠতে পারিনি, নিজেকে তৈরি করতে করতে এতদিন সময় লেগে গেছিল। তো ওই জন্যই আমি যখন জানলাম যে হোসলা এই হিসাবে মানে সিনিয়র সিটিজেনদের নিয়ে কাজ করছে, হ্যাঁ, সেজন্যই আমি আগ্রহী হয়ে ভলান্টিয়ার হিসাবে একদম। নিজেই আগ্রহী হয়ে। এবং একটা জিনিস কি, যে যেটা পিরুষি কেন আমাদের সকল ভলেন্টিয়ারের মধ্যেই আছে, যে আন্তরিকতা। কারণ এখানে যখন ওম স্যারের মানে ওম ম্যাডাম, ওম স্যারের ওয়াইফ বা দিলীপ স্যারের ওয়াইফ, ওনারা যখনই হাঁটতে অসুবিধা হচ্ছে, আমি অথবা পিরুষি বা আপনারা সকলেই এগিয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দিচ্ছি। এই যে জিনিসটা যে আমি কর্ডিয়াল ভাবে হেল্প করবো, এই জিনিসটা মনে হয় আজকালকার ইয়াং জেনারেশন মিসিং, মানে খুব কম মানুষের মধ্যে আছে। সবাই নিজের ধান্দা নিয়ে ভাবছে, নিজের টাকা কামানো নিয়ে ভাবছে। এবং আজকে ওই আত্মবিকাশ বইটা যখন পড়ছিলাম, ওখানে পরিষ্কার লেখা আছে যে কোনোদিনই কোনো যুগের পরিবর্তন টাকাওয়ালা মানুষ করেনি। যাদের অন্তরে শক্তি আছে আর আন্তরিকতা আছে তারাই করতে পেরেছে। তো সেটা আমি মানে সত্যিকারই বুঝতে পারি তোমার মতো, সুমনের মতো ভলেন্টিয়ারদের দেখে। কারণ এই যে তুমি কথা বলছো, তোমার মধ্যে একটা ইমোশন কাজ করছে না, আহ, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা, এই নরম হৃদয়টা দরকার। এবং নরম হৃদয়টা তুমি যদি লোকের প্রতি দেখাও, তাহলে সেক্ষেত্রে কাজগুলো করতে সুবিধা হয়। এবং আমরা লাকি যে পিরুশ্রীর মতো ভলেন্টিয়ার পেয়েছি, নাকি চন্দনা ম্যাডাম? অবশ্যই, অবশ্যই। আমি তো কিছুই না, আমি তো এতকাল চাকরি করে এসেছি, হ্যাঁ, গৃহবধূই ছিলাম। কিন্তু হঠাৎ করে শান্তনুর সঙ্গে আলাপ হওয়ার পর মনে হলো বেশ একটা মহারাজের সংস্পর্শে এসেছি। আমার মনে হয় গুরু না, গুরু সত্যি কারণ ভালো। আমার আমার অ্যাজ এ মেন্টাল চেঞ্জ, আমার হোসলা নিজেকে সব থেকে হচ্ছে হসলাতে আমি নিজেকে মেলে ধরতে পেরেছি, যেটা হয়তো সাংসারিক ক্ষেত্রে বউ হিসেবে অনেক সময় হয় না, অফিসের স্টাফ হিসেবে অনেক সময় হয় না। কিন্তু হসলাতে বয়স্ক হোক বা কম বয়সী হোক, নিজেকে মেলে ধরার প্রত্যেকের জায়গা আছে। একদম। মেলে ধরাটা নিজস্ব ব্যাপার, মেলে ধরাটা নিজস্ব এটা ব্যাপার। হচ্ছে সব থেকে বড় জিনিস। হোসলাতে সবাইকে মানে সবাই নিজেদেরকে মেলে ধরার জন্যই তো হুম, মানে উৎসুক, চেষ্টা করবে। চেষ্টা করছে বা উৎসুক। এবং মানে অ্যাজ এ হোসলা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে শান্তনু মুখোপাধ্যায় তো মানে অতুলনীয়। অতুলনীয়, বলার অপেক্ষা রাখে না। না, ভালো। ঠিক আছে, আমরা আবার পরবর্তী ভিডিও করব। আজকের জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন।